প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আব্দুল হাই সিদ্দিকী স্যার তোমাদের সামনে আরো একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো আজকে আমরা মনোবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার থেকে একাদশ মনোবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার থেকে মনোবিজ্ঞান পরিচিতির সাথে আমরা আজকে ক্লাস করব। সেখানে আমরা মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক নিয়ে আলোচনা করব এবং সবশেষে আমাদের আজ কথা ছিল আচরণের জৈবিক ভিত্তি, মানে মানব আচরণের যে জৈবিক ভিত্তি সেটা নিয়েও একটু তোমাদেরকে আমি কিছু পরামর্শ বা আলোচনা করব। তো আমরা প্রথমে দেখি মনোবিজ্ঞানটি আমরা বলছিলাম মনোবিজ্ঞান হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা। তাহলে বিজ্ঞান, আমরা সবসময় বিজ্ঞান বিজ্ঞান করতেছি, তাই না? তাহলে মনোবিজ্ঞান একটা বিজ্ঞান। মনোবিজ্ঞান গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। মনোবিজ্ঞান কি বিজ্ঞান? মনোবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান? মনোবিজ্ঞান কি জৈবিক বিজ্ঞান? মনোবিজ্ঞান কি সামাজিক বিজ্ঞান? না মনোবিজ্ঞান একটা পিওর সায়েন্স, না অ্যাপ্লাইড সায়েন্স, নাকি সোশ্যাল সায়েন্স, নাকি বায়োলজিক্যাল সায়েন্স? এসব নিয়ে আমি কিন্তু গত ক্লাসে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি, তাই না? তোমাদের মনে থাকার কথা যে আমি বারবার বলছিলাম যে মনোবিজ্ঞান আমরা বিভিন্নভাবে, একবার বলছি জৈবিক বিজ্ঞান, জীবের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে মনোবিজ্ঞান আলোচনা করে, তার কার্যাবলী, তার গঠন, তাই না, নিয়ে আলোচনা করে মনোবিজ্ঞান। জৈবিক বিজ্ঞান, আবার মনোবিজ্ঞান সামাজিক বিজ্ঞানও বলছিলাম, তাই না? তো এইগুলো হচ্ছে মনোবিজ্ঞানের বিভিন্ন ডাইমেনশন থেকে মনোবিজ্ঞানকে ব্যাখ্যা করা। তো আমরা প্রায় একটা প্রশ্নের সম্মুখীন হই, মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞান বা অন্যান্য ডিসিপ্লিনের কি ধরনের সম্পর্ক, তাদের সাথে কি একটা মিউচুয়াল রিলেশন, নাকি একটু ভিন্ন ভিন্ন জিনিস, একটার সাথে আর একটা কোনো মিল নাই, তাই না? এরকম একটা কথা প্রায় আসে। এই কথাটা আমরা ব্যাখ্যা করার জন্য আমরা বলবো কি যে না, মনোবিজ্ঞানের সাথে অন্য অন্য বিজ্ঞানেরও সম্পর্ক রয়েছে। হ্যাঁ, কি 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 ধরনের সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। অনেক ধরনের বিজ্ঞান আছে, তাই না? তো আমরা মনোবিজ্ঞান ও শরীর বিজ্ঞানের সাথে যদি আমরা সম্পর্ক দেখতে চাই, আমরা সব মোটামুটি যেগুলো তোমাদের প্রশ্নের ভিতরে আসে বা তোমাদের মনে যে ধরনের কোশ্চেন উদয় হবে যে মনোবিজ্ঞানের সাথে তাহলে ওই বিজ্ঞানের কি সম্পর্ক, সেটা নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, মনোবিজ্ঞান ও শরীর বিজ্ঞান। তাহলে মনোবিজ্ঞানের সাথে শরীর বিজ্ঞানের একটা ভালো রিলেশন আছে। কিভাবে? মনোবিজ্ঞান আলোচনা করতে গেলে মনোবিজ্ঞান আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। আচরণ কি? আমরা যা করি তাই আচরণ। আমরা এই যে করি এটাই কিন্তু কি, এটা শরীর বিজ্ঞানের অংশ, তাই না? হাত পা নাড়ানো, তাই না? আমাদের বুদ্ধি, আমাদের আমাদের যে যে পরিবহন, তাই না? আমাদের কথা, আমি কথা বলতেছি, তাই না? এটা শরীর বিজ্ঞানের অংশ। বিভিন্ন মাসেল কাজ করতেছে, এখানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে বডিতে, তারপরেই আমার আচরণ তৈরি হচ্ছে। তার মানে কি, এখানে কিন্তু শরীর বিজ্ঞানের একটা বিরাট রিলেশন আছে। শরীর বিজ্ঞানের বিভিন্ন যেমন আমার চোখ, কান, নাক, তাই না, আমার বিভিন্ন পরিপাক তন্ত্র, আমার স্নায়ুতন্ত্র, বিভিন্ন তন্ত্র মিলেই কিন্তু আমার আচরণ। সুতরাং শরীর বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের একটা গভীর সম্পর্ক বিদ্যমান। আমরা যদি মনোবিজ্ঞান করতে গেলে আমাদের শরীর বিজ্ঞান ভালো করে জানতে হবে। এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল সাইকোলজি। আমাদের মনোবিজ্ঞান একটা পার্টই আছে ফিজিওলজিক্যাল সাইকোলজি। সুতরাং মনোবিজ্ঞান এবং শরীর বিজ্ঞানের সাথে একটা ভালো রিলেশন আছে। কি, কোন রেসপেক্টে? আচরণের দিক থেকে মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর দিক থেকে মনোবিজ্ঞানের সাথে শরীর বিজ্ঞানের একটা আমরা ঘনিষ্ঠ সম্পর্ক দেখতে পাবো। সবসময় একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সুতরাং মনোবিজ্ঞান পড়তে আসলে শরীর বিজ্ঞান সম্পর্ক আমাদের একটা আইডিয়া থাকতে হবে। এরপর আছে মনোবিজ্ঞান ও সমাজ বিজ্ঞান। মনোবিজ্ঞান ও সমাজ বিজ্ঞান, এখানে আমি আরো দুইটা জিনিস দেখো, মনোবিজ্ঞান ও নৃবিজ্ঞান, মনোবিজ্ঞান ও সমাজকর্ম। সমাজকর্ম, নৃবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, এটা অনেকটা কিন্তু কাছাকাছি। হ্যাঁ, সমাজ বিজ্ঞান একসময় কিন্তু এগুলা আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখছি যে এগুলো একসময় এই সমাজ বিজ্ঞানেরই ডিপার্টমেন্টের ভিতরে নৃবিজ্ঞান ছিল বা সমাজকর্ম। এগুলো পরে ডিভাইড হয়েছে, মানে আধুনিকায়ন হয়েছে যত, তত কিন্তু এদের কার্যাবলী অনুযায়ী তারা ভাগ হয়ে গেছে। তো যাই হোক, সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে যে বিজ্ঞান আলোচনা করা হয়। আমি বলছিলাম
সমাজ, মানুষ যেখানে আছে, পরিবার যেখানে আছে, সেখানেই তো সমাজ বিজ্ঞান, তাই না? তো এই সমাজ বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের রিলেশন আছে, কারণ মানুষ তো কোথায় বড় হয়? সমাজের ভিতরে, সমাজের বাইরের কোনো পার্ট না, তাই না? তাহলে মনোবিজ্ঞান আলোচনা করতে গেলে সমাজের কি কি অংশ আছে সেগুলো নিয়েও আমাদের জানা জরুরি। এই রেসপেক্টে কিন্তু সমাজ বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক জড়িত। হ্যাঁ, সমাজ বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রত্যেকটা কাজে মানুষের অবদান থাকে। কিসে? সমাজের বিভিন্ন কাজে মানুষের অবদান থাকে, বা মানুষের উপরে ভিত্তি করে কিন্তু সমাজ গড়ে ওঠে। সুতরাং মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান, মনোবিজ্ঞানকে ভালো করে জানতে গেলে আমাদের সমাজবিজ্ঞান সম্পর্ক একটা ভালো করে জানতে হবে। তার মানে সমাজবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের একটা গভীর সম্পর্ক বিদ্যমান। এরপরে 3 নম্বরে আসে সমাজ বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান হচ্ছে আধুনিক, তোমরা জানো যে চিকিৎসা বিজ্ঞান ছাড়া মানে আধুনিক যে পৃথিবী সেটা চিন্তাই করা যায় না, তাই না? আমাদের কিছু হলে আমরা হসপিটালে চলে যাই, ফিজিশিয়ানের কাছে, চিকিৎসা বিজ্ঞানের কাছে ছুটে যাই। হ্যাঁ, আমাদের অসুস্থতার জন্য, আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ বা আমাদের বিভিন্ন ধরনের অঙ্গহানি বা অনেক ধরনের সমস্যার জন্য আমরা এই চিকিৎসা বিজ্ঞানের কাছে কিন্তু শরণাপন্ন হই, তাই না? তো মনোবিজ্ঞানের সাথে চিকিৎসা বিজ্ঞানেরও সম্পর্ক আছে, কারণ মানুষের আচরণ কি কি দ্বারা নির্ধারিত হয়? ব্রেন বা মস্তিষ্ক। মস্তিষ্ক হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোল। মস্তিষ্কের কোনো সমস্যা হইলে কিন্তু সেটা কিন্তু মনোবিজ্ঞানের ইফেক্ট করে, হ্যাঁ, আচরণের উপরে প্রভাব বিস্তার করে। সুতরাং এদিক থেকে মনোবিজ্ঞান, একজন মানুষের মস্তিষ্কে কোনো সমস্যার সৃষ্টি হলে, মানে ফিজিক্যাল কোনো সমস্যা দেখা দিলে ব্রেনে কোনো সমস্যা দেখা দিলে, ব্রেনে কোনো টিউমার হলে সে কিন্তু স্বাভাবিকভাবে আর কথা বলতে নাও পারে, তাই না? তার আচরণে বৈকল্য দেখা দিতে পারে, তার মানে তার আচরণের পরিবর্তন আসতে পারে। সেগুলো সমাধানের জন্য কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের শরণাপন্ন হয়, তাই না? তাহলে চিকিৎসা বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের একটা বিশাল সম্পর্ক রয়েছে। এছাড়া মানসিক সমস্যা প্রতিকার করতে গেলে আমরা 2 ধরনের থেরাপির কথা বলি। একটা হচ্ছে সাইকোথেরাপি, আর একটা হচ্ছে ড্রাগ থেরাপি। হ্যাঁ, সাইকোথেরাপি আর ড্রাগ থেরাপি। অনেক সময় মানসিক সমস্যা অনেক প্রকট হয়, মানে অনেক হায়ার লেভেলের মানসিক সমস্যা অনেকের হয়, হ্যালুসিনেশন হয়, বা অনেক ধরনের অস্বাভাবিক আচরণ হয়, যেগুলা খুব প্রকট বৈশিষ্ট্যের। এরকম ধরনের সমস্যা যদি আমরা দেখতে পাই, তাহলে কিন্তু একজন সাইকোলজিস্ট দিয়েই কিন্তু এই সমস্যার সমাধান অনেক সময় হয় না। সেক্ষেত্রে কিন্তু সাইকিয়াট্রিস্ট টের প্রয়োজন হয়। হ্যাঁ, তো এই যে সাইকিয়াট্রিস্ট একজন কিন্তু ডাক্তার বা ফিজিশিয়ান বা মেডিকেল সায়েন্সের লোক। সে যখন ডাক্তারি ওখানে MBBS পাশ করবে, প্লাস মনোবিজ্ঞানে যখন হায়ার ডিগ্রি নেবে, তখন সে কিন্তু সাইকিয়াট্রিস্ট। সে ডাক্তার, কিন্তু মানসিক রোগীর ট্রিটমেন্ট করতে পারবে, এবং ড্রাগ থেরাপি, ড্রাগ দেওয়ার মাধ্যমে সে কিন্তু মানসিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে সাইকোলজিস্টের কাজ হচ্ছে সাইকোথেরাপি দেওয়া, মানে বিভিন্ন ধরনের সাজেশন, বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে তার সমস্যা থেকে সমস্যাপূর্ণ অবস্থা থেকে বের করে আনা। যদি এখানেও সমস্যা আরও বেশি প্রকট সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারি ট্রিটমেন্ট বা ফিজিশিয়ান বা মেডিকেল সায়েন্সের মাধ্যমে তাদেরকে সমস্যার সমাধান দেওয়া হয়। তার মানে মনোবিজ্ঞানের সাথে মেডিকেল সায়েন্সও কিন্তু একসঙ্গে কাজ করে। ক্ষেত্রে মানসিক সমস্যার সমাধানের জন্য মেডিকেল সায়েন্সের পেশার লোক প্লাস মনোবিজ্ঞানের পেশার লোক, 2 শ্রেণীর লোক কিন্তু একসাথে মিলে একটা সমস্যার সমাধান করে দেয়। তার মানে আমরা বুঝতেছি যে মনোবিজ্ঞানের সাথে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। তার সাথে মনোবিজ্ঞানের সাথে চিকিৎসা বিজ্ঞানের একটা ভালো রিলেশন, মনোবিজ্ঞানের সাথে চিকিৎসা বিজ্ঞানের। তাহলে চিকিৎসা বিজ্ঞান যেখানে আছে, মনোবিজ্ঞানও সেখানে কাজ করতে পারে, একসাথে কাজ করতে পারে, অতএব তাদের সাথে একটা ভালো রিলেশন আছে। এরপরে আমরা আসছি মনোবিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞান। মনোবিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞান মানে এডুকেশনাল সাইকোলজি। এডুকেশন তো জানো, শিক্ষা উপকরণ, শিক্ষা, শ্রেণী কক্ষ, তাই না? কি পাঠদান পদ্ধতি, বিভিন্ন ধরনের পদ্ধতি, সেই পদ্ধতি কোনটা উপযোগী, তাই না? এগুলো যদি আমরা
দেখতে চাই, তাহলে শিক্ষা বিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের রিলেশন আছে। কারণ মনোবিজ্ঞান কি চায়? মনোবিজ্ঞান চায় যে কিভাবে শিক্ষার্থীদের এই শিক্ষা সংক্রান্ত সমস্যার সমাধান করা যায়। তো সেক্ষেত্রে শিক্ষা বিজ্ঞান ও মনোবিজ্ঞান কিন্তু একসাথে যদি আসে, এক জায়গায় আসে, তাহলে মনোবিজ্ঞানের যে শিক্ষা পদ্ধতি, মনোবিজ্ঞানের যে সমস্যা সমাধানের পদ্ধতি, সেটা অনেক শক্তিশালী হয় এবং ইফেক্টিভ হয়, যাতে খুব সহজেই একজন অস্বাভাবিক অবস্থা থেকে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, অথবা একটা শ্রেণীকক্ষে ডিসিপ্লিন ফিরিয়ে আনা যায়। একটা শ্রেণীকক্ষে অনেক সময় ডিসিপ্লিন নাও থাকতে পারে, অনেক ধরনের হ্যাজার্ড থাকতে পারে, সেই হ্যাজার্ড থেকে কিন্তু ছাত্রদেরকে বের করে আনা যায়, তাই না? এই কারণে প্রায় স্কুলেই তোমরা দেখবা যে কাউন্সিলর নিয়োগ করা থাকে। কাউন্সিলরকে একজন মনোবিজ্ঞানী, যে ছাত্রদের বিভিন্ন ধরনের এইসব সমস্যার সমাধান করে থাকে। সুতরাং এই আমরা বলতে পারি যে শিক্ষা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের সাথেও একটা ঘনিষ্ঠ সম্পর্ক আমরা দেখতে পাবো। যদি ঘনিষ্ঠ সম্পর্ক আমরা একসাথে রিলেট করতে পারি, তাহলে কিন্তু আমরা মনোবিজ্ঞানকে আরো ভালোভাবে প্রয়োগ করতে পারবো। হ্যাঁ, এরপরে আমরা আসি মনোবিজ্ঞান ও নৃবিজ্ঞান। আমি বলছিলাম নৃবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, এটা কিন্তু মানে কাছাকাছি। হ্যাঁ, নৃবিজ্ঞান কি? মানুষের উৎপত্তি, মানুষের বিবর্তন, তাই না? মানবের যে কৃষ্টি কালচার যে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, কালচারের যে প্যাটার্ন হল অফ রেসপন্স, দ্য মোর অর লেস কনসিস্টেন্ট ইউনিটি, তাই না? তাদের সাথে যে মানুষের আবহমান কালের যে কৃষ্টি কালচার, তাই না? এইগুলা মানুষের যে বিবর্তন, সেই বিবর্তনের মাধ্যমে মানুষের যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু নৃবিজ্ঞানে আলোচনা করে। মানুষেরও কিন্তু মানুষের আচরণ কিন্তু ক্রমান্বয়ে কিন্তু শেপিং হয়, হ্যাঁ, বিভিন্নভাবে নির্ধারিত হয় মানুষের আচরণ। আজকে একজন হতদরিদ্র মানুষের যে আচরণ থাকবে, খাবার তার নাই, অনিশ্চয়তা, তাই না? তার যখন এই সমস্যার সমাধান হবে, তখন সে কিন্তু তার মানে মেন্টাল অবস্থা, মানসিক অবস্থার উন্নয়ন হবে বা অন্য একটা স্টেজে চলে যাবে। তখন সে কিন্তু তার সেফটি, হ্যাঁ, তার অন্যান্য যে নিডগুলো আছে সেইগুলো সে কিন্তু ফুলফিল করার জন্য সে কিন্তু সচেষ্ট থাকবে, তাই না? এই যে মানুষের বিভিন্ন অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা, মানুষের চাহিদা এবং তার প্রাপ্তির ভিতরে যে সমন্বয়, সেই সমন্বয়ের জন্য কিন্তু আমরা নৃবিজ্ঞানের মানে কাছে আমরা অনেকটা ঋণী। কারণ এই নৃবিজ্ঞান কিন্তু যেমন মানুষের ক্রমবিবর্তন সে বলে দিচ্ছে, তার চেঞ্জটা বলে দিচ্ছে, চেঞ্জ করলে কিভাবে তার চেঞ্জটা হচ্ছে, এভাবে মনোবিজ্ঞানও কিন্তু আস্তে আস্তে ওই নৃবিজ্ঞানকে ফলো করে তার যে বৈশিষ্ট্য, তার যে টুলস আছে সেগুলোকে কিন্তু চেঞ্জ করে মানুষের কল্যাণে সেও কিন্তু অনেক ইফেক্টিভলি সে কাজ করতে পারতেছে। তার মানে নৃবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সাথেও কিন্তু অনেকটা রিলেশন। কারণ মনোবিজ্ঞান যে ধরনের আচরণ নিয়ে আলোচনা করে, নৃবিজ্ঞানও কিন্তু ওই ধরনের আচরণ নিয়ে আলোচনা করে। তো এটার ভিতরে অনেক রিলেশন রয়েছে নৃবিজ্ঞান এবং মনোবিজ্ঞান। এরপর আছে মনোবিজ্ঞান ও সমাজকর্ম, সোশ্যাল ওয়ার্ক। আমরা বলছিলাম সমাজ বিজ্ঞান আবার সমাজকর্ম, দুই ধরনের সাবজেক্ট। হ্যাঁ, একটা হচ্ছে এটা বাস্তব জীবনে প্রয়োগ করা, মানুষের ওয়েলফেয়ার, হ্যাঁ, মানুষের ওয়েলফেয়ার। সমাজ বিজ্ঞানের যে অংশটা মানুষের সরাসরি বাস্তব জীবনে তার কাজে লাগায় বা বাস্তব জীবনে উৎকর্ষতা সাধন করে এবং মানুষের মানব কল্যাণে যে বিজ্ঞানটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটাই হচ্ছে সমাজকর্ম। তো সমাজকর্মের সাথেও কিন্তু মনোবিজ্ঞানের একটা ভালো রিলেশনশিপ আছে। আর সমাজকর্মের কাজ হচ্ছে যে এই যে সমাজের বিভিন্ন যে কম্পোনেন্টগুলো আছে, সেই কম্পোনেন্টের সাথে মানুষের সমন্বয় সাধন করা। মনোবিজ্ঞানেরও কাজ হচ্ছে মানুষের সাথে সমন্বয়, মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা, মানসিক সমস্যার সমাধান করা। সুতরাং আমরা যদি মানে তাদের ইন্টারেস্টের দিকগুলো দেখি বা তাদের লক্ষ্য উদ্দেশ্য দেখি, তাহলে কিন্তু এই যে সমাজকর্ম এবং মনোবিজ্ঞানের লক্ষ্যটা অনেকটা কাছাকাছি। যে মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা, আচরণের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা। সমাজকর্ম কিন্তু মানুষের যে চাহিদা, মতামত, মূল্যবোধ, তাই না, হ্যাঁ, সেগুলো কিভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে কাজ করে। আর যদি একজনের মূল্যবোধ বেড়ে যায় বা তার সামাজিক সমস্যাগুলো সমাধান হয়ে যায়, তাহলে কিন্তু তার মেন্টালি সে ফ্রি হয়ে যায়। মেন্টাল স্ট্রেস বা মেন্টাল যে প্রেশার বা মানসিক যে চাপ, সে কিন্তু আস্তে আস্তে চাপ মুক্ত হয়ে যায়।
আর চাপমুক্ত হয়ে গেলে কি হয়, মনোবিজ্ঞানের সাহায্য হেল্প হয়। মনোবিজ্ঞান তাহলে কিন্তু সহজে কাজ করে। মনোবিজ্ঞান কিন্তু যে সমাজের সোশ্যাল ওয়েলফেয়ার ভালো, সমাজকর্ম ভালো ওয়ার্ক করে, যে সমাজে যে সোসাইটিতে সমাজবিজ্ঞান, যে সমাজকর্ম এবং নৃবিজ্ঞান এর থিওরি, তত্ত্ব বা তথ্য বা তাদের যে আলোচনা, সেগুলা যদি বেশি বেশি পরিমাণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, তাহলে কি হয়, মানুষের ওয়েলফেয়ার হয়, মানুষের মানসিক যে শান্তি বা তার অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, মানসিক বা সামাজিক যে দায়বদ্ধতা, সেগুলোর সমাধান হয়। আর সেগুলোর সমাধান হলে কি হয়, মানুষের মানসিক স্বাস্থ্যটা উন্নয়ন হয়। আর মানসিক স্বাস্থ্য উন্নয়ন হতে সাইকোলজিক্যাল সে ডেভেলপমেন্ট তার হয়ে যায়, হ্যাঁ, ওই সাবজেক্টটার মাধ্যমে। তার মানে কি, আমরা ওই সাবজেক্টগুলো যদি ঠিকমতো ইফেক্টিভলি কাজ করে, তাহলে মনোবিজ্ঞানীরা অনেক ক্ষেত্রে অ্যাডভান্টেজ পায় এখান থেকে, যে সমাজে যে মানসিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর পরিমাণ দিন দিন কমে যায়, যার ফলে মনোবিজ্ঞান কিন্তু আরো শক্তিশালী হতে পারে। এবং মনোবিজ্ঞানের যে কাজ, মনোবিজ্ঞানের যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু আরো বেশি বেশি মাত্রায় তারা কি করতে পারে, পৌঁছাতে পারে। তো আমরা এই যে 5-6টা বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক আলোচনা করলাম, অন্যান্য যে বিজ্ঞানগুলো আছে সেগুলোর সাথেও কিন্তু মনোবিজ্ঞানের অনেক রিলেশন। তুমি বলতে পারো যে স্যার ফিজিক্সের সাথে কি রিলেশন, ফিজিক্স বা পদার্থবিজ্ঞান। হ্যাঁ, পদার্থবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আছে, অনেক তথ্য, যেমন কার্ট লুইনের ফিল্ড থিওরি নামে একটা তত্ত্ব আছে মনোবিজ্ঞানী, পুরোটাই কিন্তু ফিজিক্স থেকে নেওয়া হয়েছে। ফিজিক্সের থেকে নিয়ে কার্ট লুইন তার ফিল্ড থিওরি দিছে মনোবিজ্ঞানী। এরকম অনেক ঘটনা আছে। ধরো আমি লাইট পারসেপশন বা কালার ভিশন নিয়ে আলোচনা করব, হ্যাঁ, যে কেন ট্রাফিক সিগন্যালে লাল বাতি ব্যবহার করা হবে, মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা কি। তাহলে এটা জানতে গেলে কি আমার ফিজিক্স জানতে হবে। ফিজিক্সে বলবে কি যে হ্যাঁ, এটা বেনি আসা ও কলা, হ্যাঁ, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, তার এক এক আলোর তরঙ্গ দৈর্ঘ্য এক এক ধরনের। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এই কারণে দিগন্তে সূর্য লাল দেখায়, তাই না। এই যে এইসব কথাগুলো, এগুলো ফিজিক্সে। মনোবিজ্ঞানে কি কাজে লাগবে, মনোবিজ্ঞানে এই যে বাস্তব জীবনে কাজে লাগাতে গেলে, একটা অনুষ্ঠানে তুমি কি ধরনের কালারের ড্রেস পরে যাবে, তাই না, হ্যাঁ, মনোবিজ্ঞানীদের কালার কেমন হবে। তো এই যে জিনিসগুলা মনস্তাত্ত্বিক একটা জিনিস, তার মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে, যেটা রঙের সাথেও রিলেটেড, কালারের সাথেও রিলেটেড। সুতরাং সেইটা যদি বিবেচনা করতে যাই, তাহলে আমরা কালার সম্পর্কে জানতে গেলে ফিজিক্স জানতে হবে। আর মনোবিজ্ঞানে কালারের কোনো প্রতিক্রিয়া জানতে গেলে মনোবিজ্ঞান জানতে হবে। তাহলে ফিজিক্সের সাথেও কিন্তু মনোবিজ্ঞানের একটা রিলেশন রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আমি বললাম যে কার্টুনের পুরো থিওরিটাই আসছে ফিজিক্স থেকে, বিশাল বড় একটা তত্ত্ব। এরকম অন্যান্য বিজ্ঞানের সাথে, কেমিস্ট্রির সাথেও দেখবে এরকম রিলেশন আছে, হ্যাঁ, বিভিন্ন ভাবে। হ্যাঁ, বায়োলজির সাথে তো বললামই, বায়োলজির সাথে তো রিলেশন তো আছেই, মনোবিজ্ঞান, শরীর বিজ্ঞান, হ্যাঁ, শরীর বিজ্ঞান তো বায়োলজিরই একটা অংশ। তো এইভাবে আমরা বিভিন্ন বিজ্ঞানের সাথে, আমরা যদি মনোবিজ্ঞানকে আলোচনা করতে যাই, বিভিন্ন বিজ্ঞানের সাথে কিন্তু মনোবিজ্ঞানের একটা টাইট একটা রিলেশন রয়েছে। প্রত্যেকটা পয়েন্টে আমরা আলোচনা করতে পারবো যে প্রত্যেকটা বিজ্ঞানের প্রত্যেকটা শাখার সাথে মনোবিজ্ঞানের একটা ভালো রিলেশন রয়েছে। মনোবিজ্ঞান কিন্তু আইসোলেট কোনো দ্বীপ না। মনোবিজ্ঞান হচ্ছে সবার সহযোগিতায়। হ্যাঁ, মনোবিজ্ঞান আলোচনা করতে গেলে তার মানে তোমার সব বিজ্ঞানের কিছু কিছু নলেজ তোমার লাগবেই, না হলে মনোবিজ্ঞানকে তুমি পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে পারবে না। হ্যাঁ, মানুষের আচরণ, মানসিক প্রক্রিয়া, এগুলো যদি আমরা ব্যাখ্যা করতে যাই, অবশ্যই আমরা সিগমুন্ড ফ্রয়েডের দিকে তাকাই, ফ্রয়েডও একজন কিন্তু ডাক্তার, ফিজিশিয়ান। আমরা প্যাভলভের কথা যদি বলি, মহা মনোবিজ্ঞানী প্যাভলভ একজন শরীরবিদ, চিকিৎসক, সেও একজন চিকিৎসক, শরীরতত্ত্ববিদ। তো এরকম আমরা অনেক বড় বড় মনোবিজ্ঞানীর লাইফ আমরা দেখতে গেলে আমরা দেখবো তারা কোনো না কোনো ভাবে বিজ্ঞানের অন্যান্য যে শরীর বিজ্ঞান বা অন্যান্য বিজ্ঞানের অংশ, বা কোথাও কোথাও আমরা সব এই যে নৃবিজ্ঞানী দেখবো, বা কাউকে কাউকে দেখবো যে একজন কমপ্লিট ফিলোসোফার বা দার্শনিক, তাই না। দার্শনিকদের অনেক অবদান রয়েছে মনোবিজ্ঞানের, অনেক অবদান। এইভাবে আমরা বিজ্ঞানের বিভিন্ন শাখার সাথে মনোবিজ্ঞানের একটা ভালো সম্পর্ক আমরা সবসময় পেয়ে থাকি। আচ্ছা, আমরা এই ক্লাসের সাথে আর একটা আমরা কথা বলতে চেয়েছিলাম তোমাদের নেক্সট চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার, যেটা 2 নাম্বার চ্যাপ্টার নাজমুল ম্যাডাম পড়াচ্ছে তোমাদের, আমি 3 নাম্বার চ্যাপ্টার তোমাদেরকে পড়াবো, যে আচরণের জৈবিক ভিত্তি। এই চ্যাপ্টারটা আচরণের জৈবিক ভিত্তি।
এই চ্যাপ্টারটা তোমরা যে আমিনুল হক স্যারের বইটা দেখতে পারো, অথবা যোগেন্দ্র কুমার মন্ডল স্যারের বইটাও দেখতে পারো। তো আচরণের জৈবিক ভিত্তি এই চ্যাপ্টারটা হচ্ছে মানে আমাদের আচরণ আমাদের বুদ্ধি, আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং আমাদের যে বিহেভিয়ার, সেটা কিভাবে কোরিলেট হয় বা কিভাবে আমাদের ব্রেনের কি কি অংশ আছে, কিভাবে কাজ করে, সেটা নিয়ে আমরা একটা আলোচনা আজকে করতে চাইছি। তো সেই আলোচনা তো অনেক বড় আলোচনা হবে, এই চ্যাপ্টারটার উপরে তোমাদের অনেক দখল লাগবে, অনেক কথা আছে এখানে। তো আমরা আজকে একটু জেনে নিই যে ব্রেন মানে মানুষের আচরণ কিভাবে নির্ধারিত হয়, ব্রেন কিভাবে কাজ করে, সেগুলো জানতে গেলে আমাদের বডি কি দিয়ে তৈরি, আমাদের এই বডিটা কি দিয়ে তৈরি আমাদের জানতে হবে। আমরা জানি তোমরা যারা এসএসসি লেভেলে সায়েন্স পড়ছো বা 9-10-এ, এই ক্লাস 8-এ, তোমরা জানো মানুষের শরীর কি দিয়ে তৈরি, ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়ে তৈরি, তাই না? সেল, হ্যাঁ, মেড আপ অফ সেল। সেল ইজ দ্য বেসিক ইউনিট অফ লিভিং অর্গানিজম। মানুষের গঠন এবং কার্যগুলির, মানব শরীরের গঠন এবং কার্যগুলির এককের নাম হচ্ছে কোষ। সেই কোষের ভিতরে তো অনেক জিনিস থাকে তোমরা জানো, হ্যাঁ, সেই নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, তাই না, নিউক্লিওলাস, ক্রোমোজোম, জিন, তাই না, অনেক কিছু তোমরা সবের নাম সব জানো। তো যাই হোক, এই যে একটা সেল দিয়ে তৈরি হচ্ছে মানুষের বডি, ঠিক আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের অনেকগুলো ধরনের সিস্টেম আছে আমাদের বডিতে, তাই না, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, তাই না, এরকম নার্ভাস সিস্টেম একটা সিস্টেম, তাই না। তো পরিপাকতন্ত্র যেমন একটা, তাই না, তেমন নার্ভাস সিস্টেম বা আমাদের যে জৈবিক ভিত্তি, আচরণের যে জৈবিক ভিত্তি, সেখানেও একটা সিস্টেম কাজ করে, সেটাকে বলা হয় নার্ভাস সিস্টেম। তো এই নার্ভাস সিস্টেমের কি দিয়ে তৈরি, বেসিক ইউনিট অফ লিভিং অর্গানিজম হচ্ছে সেল বা কোষ। মানুষের দেহের গঠন ও কার্যগুলির এককের নাম হচ্ছে কোষ। আর আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গঠন বা কার্যগুলির এককের নাম হচ্ছে নিউরন। আমরা সেল বলতেছি, তাই না, এরকম সেল একটা কোষ, এর ভিতরে এরকম নিউক্লিয়াস থাকবে, ভ্যাকিউল থাকে, অ্যান্টিপ্লাজমিক রেটিকুলাম থাকবে, সেল। আর এরকম টাইপের একটা জিনিস, হ্যাঁ, ডেন্ড্রাইট, অ্যাক্সন, সেন্ট্রোল, এটা হচ্ছে ডেন্ড্রাইট, সোমা, SOM, সোমা, ডেন্ড্রাইটস, হ্যাঁ, এরকম সুতার মতো জিনিস থাকে। আর এটা লেজ, অ্যাক্সন, AXON, অ্যাক্সন। এইটাকে বলা হচ্ছে স্পেশাল টাইপ অফ সেল, এটাকে বলা হচ্ছে নিউরন বা নিউরনের বাংলাটা হচ্ছে স্নায়ুকোষ, নিউরন বা স্নায়ুকোষ। হ্যাঁ, তাহলে আমরা যে এখানে আমি ধরো টাচ করলাম, এই তথ্যটা ব্রেনে কিভাবে যাচ্ছে, নার্ভাস সিস্টেমের মাধ্যমে যাচ্ছে। কিন্তু নার্ভাস সিস্টেম কি দিয়ে তৈরি, ক্ষুদ্র ক্ষুদ্র নিউরন দিয়ে তৈরি। আর আমাদের টোটাল শরীরটা কি দিয়ে তৈরি, সেল বা কোষ দিয়ে তৈরি। হ্যাঁ, তাহলে এই যে নিউরন আর কোষের ভিতরে বেশির পার্থক্য হচ্ছে, সেল হচ্ছে আমাদের সমস্ত বডি যে জিনিস দিয়ে তৈরি, সেটা সেল বা কোষ। আর নিউরনটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম যে কানেক্টিং করে বা একটা রেসপন্স করে, কোঅর্ডিনেট করে, যার মাধ্যমে সেই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যেগুলো, সেগুলোর নাম হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ। আমরা বিস্তারিত এই নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে তোমাদের সাথে, যে আচরণের জৈবিক ভিত্তির ভিতরে ব্রেন এবং ব্রেনের কী কী অংশ আছে, হ্যাঁ, ব্রেন কীভাবে কাজ করে, বা আমাদের এখানে গ্ল্যান্ড আছে বিভিন্ন ধরনের, সেই গ্ল্যান্ডগুলো কীভাবে কাজ করে, আমাদের মানব আচরণে কীভাবে প্রভাব বিস্তার করে, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।